হাজার বছর আগে পৃথিবী এবং স্বর্গ মিলে একটা জাদুর মুক্তা বানায়, যেটার জন্ম হওয়ার সাথে সাথে ভালো এবং খারাপ শক্তিকে নিজের মধ্যে টেনে নিতে থাকে। যেটা দেখে মহাগুরু তার দুই শিষ্যকে সেই মুক্তাকে ধরার জন্য পাঠায়, যার মধ্যে একজনের নাম তাইজেন এবং অন্যজনের নাম শেন। এরা দুজন সেই মুক্তাটাকে নিজের বশে আনার জন্য সেই মুক্তাটার উপরে আক্রমণ করে, কিন্তু এই মুক্তাটা অনেক শক্তিশালী ছিল আর এদের দুজনকে আচ্ছা মতো ধোলাই করে দেয়। এরপরে মহাগুরু তার জাদুর মন্ত্রের সাহায্যে সেই মুক্তাটাকে বন্দী বানিয়ে ফেলে। এরপরে সেই মুক্তাটাকে দুই ভাগে ভাগ করে ফেলে। নীল রঙের মুক্তাটা ভালোর প্রতীক এবং লাল রঙের মুক্তাটা খারাপের। এখন মহাগুরু এই লাল রঙের মুক্তাটাকে একটা অভিশাপ দেয় যে 3 বছর পরে এই মুক্তাটার উপরে বিদ্যুৎ পড়বে, যার ফলে এই মুক্তাটা নষ্ট হয়ে যাবে। এরপরে মহাগুরু এই মুক্তা দুটোকে একটা জাদুর পদ্ম ফুলের ভেতরে ঢুকিয়ে সামনে রাখার জন্য মাস্টার তাইজেনকে দিয়ে দেয়। এটা দেখে সেন অনেক রেগে যায়। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য রাজপ্রাসাদে আসে আর অনেক চালাকি করে সেই নীল রঙের মুক্তাটা চুরি করে নেয় আর লাল রঙের ডেমনিক মুক্তাটাকে মুক্ত করে দেয়। ডেমনিক মুক্তাটা মুক্তি পেয়ে রানীর শরীরের মধ্যে ঢুকে যায়, যার ফলে রানী একটা শয়তান বাচ্চাকে জন্ম দেয়, যে জন্ম হওয়ার সাথে সাথে সম্পূর্ণ গ্রামটাকে তার শক্তির সাহায্যে ধ্বংস করতে শুরু করে। তখন তাইজেন একটা রিং বের করে আর মন্ত্র পাঠ করতে শুরু করে। এরপরে সে এই রিংটা নেঝাকে পরিয়ে দেয়, যে জন্য সে মাটিতে আছাড় খেয়ে পড়ে। তাইজেন নেঝাকে মারতে যাচ্ছিল আর রানী ছুটে এসে তাকে বাঁচায়। রানী তাইজেনকে বলে, দয়া করে তুমি আমার বাচ্চাকে মেরো না। তখন তাইজেন রানীকে জানায়, আমরা যদি এই বাচ্চাটাকে নাও মারি তারপরও সে 3 বছরের মধ্যে মারা যাবে, কারণ মহাগুরু একটা অভিশাপ দিয়েছিল যে জন্য 3 বছর পরে এই বাচ্চাটার উপরে একটা বজ্রপাত হবে, যার ফলে বাচ্চাটা মারা যাবে। অন্যদিকে সেন সেই নীল রঙের মুক্তাটাকে নিয়ে সমুদ্রের অনেক গভীরে চলে আসে। আসলে এখানে সবগুলো ড্রাগনকে বন্দী করে রাখা হয়েছে। এখন সেন সেই নীল রঙের মুক্তাটা ড্রাগনের ডিমের মধ্যে মিশিয়ে দেয়, যে জন্য একটা শান্ত এবং অনেক শক্তিশালী বাচ্চার জন্ম হয়। এদিকে রানী নেঝার 3 বছর পরে মৃত্যু হবে জানতে পারার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তাইজেন এবং সেন মহাগুরুর সাথে দেখা করার জন্য স্বর্গে আসে, কিন্তু এখানে মহাগুরুর সাথে দেখা হয় না। তখন স্বর্গের গেটকিপার জানায় যে মহাগুরুর অভিশাপ কখনো ফেরত দেওয়া যায় না। নেঝার বয়স এখন 1 বছর, কিন্তু রাজা ও রানী তাকে সুরক্ষা কবচ থেকে বাইরে যেতে দেয় না, কারণ সে বাইরে গেলেই গ্রামের মানুষের ক্ষতি করতে পারে। তবে সে বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে মহারানী আসে। নেঝা মহারানীকে বলে, আমি বাইরে যেতে পারছি না বলে অনেক বিরক্ত লাগছে। তখন রানী তাকে বলে, তোমাকে দেখাশোনা ছাড়াও আমার অনেক কাজ আছে। তবে রানী তাকে আরো বলে যে আজ থেকে আমি তোমার সাথে খেলবো, যা শোনার পরে নেঝা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে খেলতে শুরু করে, কিন্তু নিয়ে যাওয়ার সময় 2 সৈনিককে বলে, তোমরা নেঝাকে দেখাশোনা করবে আর মনে রাখবে যেন সে কোনোভাবে বাইরে যেতে না পারে। রানী চলে যাওয়ার পরে নেঝা বাইরে যাওয়ার জন্য সেই 2 সৈনিকের উপরে পাথর নিক্ষেপ করে, যাতে করে তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। যখন নেঝা গ্রামে আসে তখন গ্রামের সব লোক তাকে দেখে ভয় পেয়ে এদিক সেদিক লুকাতে শুরু করে, কিন্তু নেঝা সবাইকে খুঁজে বের করে বিরক্ত করতে শুরু করে আর তাই গ্রামবাসী সবাই তাকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। অন্যদিকে গ্রামের অপর প্রান্তে কিছু বাচ্চা নেঝাকে সাহায্য করার প্ল্যান করে, কিন্তু বাচ্চাগুলো খুব ভয়াবহভাবে আহত হয়েছে। এটা দেখে নেঝা অনেক খুশি হয়, এখান থেকে চলে যাচ্ছিল। আর তখন এখানে থাকা একটা বাচ্চা চিৎকার করে বলে, তুমি মানুষ নয় বরং শয়তানের বাচ্চা। এটা শুনে নেঝা অনেক রেগে যায় আর সে অনেক বড় একটা পাথর দিয়ে এই বাচ্চাগুলোর উপরে আক্রমণ করে। আর তখন মাস্টার তাইজেন এসে নেঝা বাগানে একটা নকশা দেখতে পায়, সেটাকে ছোঁয়ার সাথে সাথে সে সেই নকশাটার ভেতরে ঢুকে যায়। এখানে এত সুন্দর দুনিয়া দেখে সে হতবাক হয়ে যায়। আর তখন সেখানে মাস্টার তাইজেন আসে। সে নেঝাকে বলে, আমি তোমাকে জাদু শেখাবো। নেঝা তার কথা বিশ্বাস করে না। তখন মাস্টার তাইজেন তার সামনে কিছু জাদু করে দেখায়, যার ফলে নেঝার মনে হয় যে এসব আসল, কিন্তু আসলে এগুলো একটা ইলুশন ছিল। এসব দেখে নেঝা অনেক খুশি হয়। সে মাস্টার তাইজেনকে জাদু শেখাতে বলে। যখন মাস্টার তাইজেন তার কানে একটা মন্ত্র বলে, তখন সেই মন্ত্রের সাহায্যে ইলুশন ক্রিয়েট করতে চায়, কিন্তু সে সেটা করতে পারে না। এখন মাস্টার তাইজেন ঘুমিয়ে পড়ে। যখন সন্ধ্যা হয় তখন রানী তার কাছে আসে আর দ্রুত সেখানে গিয়ে নেঝার লাশ নিয়ে আসে আর তাকে জ্যান্ত করার জন্য মুখে বাতাস দিতে শুরু করে। আর তখন তাইজেন বুঝতে পারে এটা আসলে নেঝার বানানো ইলুশন, কারণ এখন নেঝা এই জাদুতে এক্সপার্ট হয়ে গেছে। যেটা দেখে মাস্টার তাইজেন অবাক হয়ে যায়, কারণ সেও তার জাদুর সাহায্যে কোনো প্রাণীকে চেঞ্জ করতে পারে না। সমুদ্র থেকে একটা রাক্ষস বের হয়ে এসে গ্রামের দিকে যেতে থাকে আর সে কুকুরকে খাওয়ার চেষ্টা করে। আর তখন নেঝা এখানে চলে আসে আর সেই রাক্ষসটাকে আচ্ছা মতো ধোলাই করে দেয়। আর তখন রাক্ষসটা তার রূপ চেঞ্জ করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। নেঝা তার উপরে আগুন দিয়ে আক্রমণ করে, যার ফলে সারা গ্রামে আগুন লেগে যায়। আর তখন সেই রাক্ষসটা একটা ছোট বাচ্চাকে নিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। সে নেঝাকে বলে যে সমুদ্রে আমাকে কেউ ধরতে পারবে না। তখন পিং এখানে এসে সমুদ্রের পানিকে বরফে পরিবর্তন করে দেয়। পিং এর জন্ম সেই নীল রঙের মুক্তা। তখন নেঝা এতে দুজনকে বাঁচিয়ে নেয়। রাক্ষস নেঝার হাত থেকে বাঁচার জন্য চারদিকে পাথরওয়ালা বুদবুদ ছড়িয়ে দিতে থাকে। আর তখন নেঝা তার ব্রেন খাটায় আর পিং এর শরীরটা নিয়ে ঘুরাতে ঘুরাতে তার দিকে এগিয়ে যেতে থাকে। আর এটা দিয়ে রাক্ষসটাকে আচ্ছা মতো ধোলাই করে দেয়। এখন রাক্ষসটা হার মেনে নিয়ে নেঝাকে সেই বিষের অ্যান্টিডোট দিয়ে দেয়, যেটা ইউজ করে নেঝা নিজে এবং পিংকে ঠিক করে ফেলে। এখন এই রাক্ষসটা তাদের কাছে ক্ষমা চেয়ে সমুদ্রে ফিরে যাওয়ার পরে পিং এবং নেঝা একসাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় আর নেঝা কান্না করতে শুরু করে, কারণ আজ পর্যন্ত তার সাথে কেউ এতক্ষণ পর্যন্ত খেলেনি। এখন পিং নেঝাকে একটা শঙ্খ দেয় আর বলে, যখন তোমার আমার সাথে খেলতে ইচ্ছা করবে তখন সমুদ্রের কিনারে এসে এটা বাজাবে। আর তখন সেখানে গ্রামবাসীরা আসে আর নেঝা সবাইকে বলে যে আমি একটা রাক্ষসকে হারিয়ে দিয়েছি আর তার হাত থেকেই বাচ্চাটাকে রক্ষা করেছি। নেঝা তার বাবা মায়ের উপরে অভিমান করে আছে, কারণ তার কাছে মনে হয়েছে তার বাবা মা তাকে একেবারে ভালোবাসেন। আর তখন তার বাবাটা শুনে পিং অনেক আবেগী হয়ে যায় আর সে নেঝাকে বলে, আমি অবশ্যই আসবো। যখন নেঝা তার জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে সেন চলে আসে আর সেন নেঝাকে বলে, তোমার বাবা মা তোমাকে মিথ্যা কথা বলেছে। তোমার জন্ম সেই নীল রঙের মুক্তার জন্য হয়নি, বরং ডেমনিক লাল রঙের মুক্তার জন্য হয়েছে। এটা শুনে নেঝা অনেক রেগে যায়। নেঝা রেগে মেগে যখন গ্রামে ফিরে আসে তখন মাস্টার তাইজেন তাকে জন্মদিনের উপহার হিসেবে একটা লাঠি দেয় আর একটা পিক দেয়। যখন নেঝা সেই পিকটাকে টাচ করে তখন সেটা হুইলে কনভার্ট হয়ে যায় আর সেজন্য সে অনেক দ্রুত ছুটতে শুরু করে। এখন নেঝা সবাইকে বলে, আমি সবকিছু জেনে গেছি। আমার জন্ম লাল রঙের ডেমনিক মুক্তার জন্য হয়েছে, মুক্তাটার জন্য হয়েছে যাতে
করে আমি এইসব গ্রামবাসীদের রক্ষা করতে পারি। আর 3 বছর পরে মারা যায়। সে তার আসল রূপে চলে আসে, এর ফলে তার শক্তি অনেক বেড়ে যায় আর সে গ্রামবাসীদের এক এক করে মারতে শুরু করে। এটা দেখে মহারাজ এবং মাস্টার টাইজন তাকে থামানোর চেষ্টা করে, যেজন্য নেঝা রেগে গিয়ে মহারাজের উপরে আক্রমণ করে দেয়। আর তাই মিলে যেমন তেমন করে নেঝাকে সেই কবচটা আবারও পুড়িয়ে দেয়। এরপরে মহারাজ পিংকে ধন্যবাদ জানায়। পিং সেখান থেকে চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু মহারাজের পিং এর উপরে সন্দেহ আসে। পিং এর মুখোশ খুলে ফেলে, যার ফলে সবাই জেনে যায় যে পিং একজন ড্রাগন। তখন মাস্টার টাইজন পিংকে বলে, নীল রঙের জীবন মুক্তা চুরি করার জন্য মহাগুরু তোমাকে অবশ্যই শাস্তি দেবে। তখন সেন সেখানে চলে আসে আর সে পিংকে বলে, তুমি মানুষের জীবন বাঁচাতে চাইছিলে, কিন্তু মানুষ কখনোই কোনো রাক্ষসকে আপন করে নেবে না। এখন তুমি নিজে ডিসাইড করো তুমি তোমার বাবা এবং গুরুর প্রতিশোধ নেবে কিনা। এটা শুনে পিং রেগে যায় আর সে তার শক্তির সাহায্যে সম্পূর্ণ গ্রামে পানি দিয়ে আক্রমণ করে। পানি বরফ হয়ে জমে যায় আর এই বরফ নিচে পড়ে সব মানুষদের মেরে ফেলবে। আর তখন মহারাজ এবং রানী পিংকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পিং তাদের দুজনকে বরফে জমিয়ে দেয়। তখন নেজা সেখানে চলে আসে আর পিং এর উপরে আক্রমণ করে। মাস্টার টাইজন নেজাকে বলে পিং সম্পূর্ণ গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে। সেনকেই নেজা মনে করে মারতে শুরু করে আর এই সুযোগে মাস্টার টাইজন এদের উপরে জাদুর নকশার সাহায্যে আক্রমণ করে, যার ফলে এরা সবাই সেই জাদুর দুনিয়াতে চলে যায়। আর মাস্টার টাইজন এবং নেজা দুজনেই জাদুর ব্রাশের সাহায্যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কারণ এই জাদুর ব্রাশ ছাড়াই দুনিয়া থেকে বের হওয়া যাবে না। আর এই ব্রাশটা নেওয়ার জন্য এরা সবাই মারামারি করতে শুরু করে আর এরা সবাই একসাথে এই জাদুর দুনিয়া থেকে বের হয়ে আসে। তখন পিং নেজার বাবা মায়ের উপরে আক্রমণ করে, যেটা দেখে নেজা তার বাবা মায়ের সামনে চলে আসে আর তাদের বাঁচিয়ে নেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এখন পিং এই সুযোগে উপরে গিয়ে বরফের উপরে বসে যায়, যাতে করে বরফ এখন নেজা এখানকার সবগুলো বরফকে গলিয়ে বাষ্প বানিয়ে দেয়। সে পিংকে ধরে ফেলে, কিন্তু তাকে মারে না। তখন পিং বলে, আমাকে মেরে ফেলো। নেজা বলে, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর নেজা বুঝতে পারে যে মহাগুরুর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আর তার শেষ সময় চলে এসেছে। তাই সে নিচে এসে সেই কাগজটাকে ছিঁড়ে ফেলে, যাতে করে অভিশাপের ফল তার বাবাকে ভোগ করতে না হয়। আর যখন সে তার বাবা মাকে বিদায় জানায় তখন তার উপরে বিদ্যুৎ পড়তে শুরু করে। আর তখন পিং সেখানে এসে নেজাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ সেও বুঝতে পেরেছে যে কোনো মানুষ ভালো বা খারাপ হয়ে জন্ম নেয় না। এখন এরা দুজন মিলে সেই অনন্ত বিদ্যুৎকে নিজেদের ভেতরে টেনে নিতে থাকে, কিন্তু তারা মহাগুরুর শক্তির সামনে একেবারেই টিকতে পারছিল না। আর তখন মাস্টার টাইজন তাদের সাহায্য করার জন্য চলে আসে আর উপরে গিয়ে সেই জাদুর পদ্ম ফুলটা খুলে দেয়, যার মাধ্যমে লাল এবং নীল মুক্তাটার জন্ম হয়েছিল। এরপরে নেজা এবং পিং সেই জাদুর ফুলটার ভেতরে বন্দী হয়ে যায়, কিন্তু সেই বিদ্যুতের জন্য সম্পূর্ণ গ্রামটা এখন লন্ডভন্ড হয়ে গেছে। মহারাজা এবং রানী নেজাকে খোঁজার চেষ্টা করে আর তখন তারা সেখানে সেই জাদুর পদ্ম ফুলটা পায়, যেটার ভেতরে নেজা এবং পিং বন্দী হয়ে আছে। আর তখন মাস্টার টাইজন সবাইকে বলে নেজা এবং পিং মারা গেছে, কারণ এই পদ্ম ফুলটা তাদের শরীরকে বাঁচাতে পারেনি, কিন্তু তাদের দুজনের আত্মাকে বাঁচিয়ে নিয়েছে। আর এটা শুনে মহারানী অনেক কষ্ট পায় আর অনেক জোরে কান্না করতে শুরু করে। আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। জিহাং নামের এই ছেলেটা একটা বাইক রেসে পার্টিসিপেট করে। সে ভয়াবহ একটা স্ট্যান্ড দেখে বাইক রেসটা খুব সহজে জিতে যায়, যা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক আনন্দ পায়। ঠিক তখনই তার বন্ধু কাসা সেখানে চলে আসে। সে জিহাংকে এরকম ভয়াবহ স্ট্যান্ড করতে নিষেধ করে দেয়। ঠিক তখনই মুখোশ পরা একটা লোক এসে তার বাইকটা ঠিক করতে চায়, কিন্তু জিহাং তার কথায় গুরুত্ব না দিয়ে নিজের শহর ডুংহাই চলে আসে। এই শহরে পানির অনেক সমস্যা, যার ফলে শহরের মানুষ পানির অভাবে দুর্বিষহ অবস্থায় আছে আর এই পুরো শহরের পানি ড্রাগন কিং কন্ট্রোল করতো। জিহাং একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করে, যা একটা 2 নম্বর কোম্পানি। তারা সব বেআইনি মালামাল কুরিয়ার করতো। আজ জিহাংকে তার বস ড্রাগন কিং এর এলাকায় কুরিয়ার ডেলিভারি করতে পাঠায়। জিহাং ড্রাগন কিং এর এলাকায় গিয়ে খুব সাবধানতার সহিত সেই পার্সেলটা ডেলিভারি করে। এরপরে সে বাড়ি আসার সময় তার শহরের পানি কন্ট্রোলের মেশিনটা ভেঙে ফেলে, যার ফলে পুরো শহরে আবারও পানি আসতে শুরু করেছে। কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে, তবে সে খুব দ্রুত সুপার ফাস্ট বাইকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জিয়ান তার পরিবারের সাথে ডিনার করছে আর তখন তার বাবা তাকে বলে যে তুমি বেআইনি কাজ করা ছেড়ে দাও, তা না হলে অনেকদিনের জন্য তোমার জীবন চলে যাবে। তাই জিয়ান এখান থেকে রাগ করে উঠে তার বন্ধুর সাথে বাইরে ঘুরতে চলে যায়। তখন একটা জায়গায় ড্রাগন কিং এর ছেলে পিং এর সাথে জিয়ানের দেখা হয়। পিং এর জিয়ানের বাইকটা অনেক পছন্দ হয়, তাই সে তাকে এটার দাম জিজ্ঞেস করে, কারণ সে বাইকটা কিনতে চায়। তখন জিয়ান তাকে জানায় যে সে তার বাইককে অনেক ভালোবাসে, তাই সেটা কোনো মূল্যে বিক্রি করবে না। এটা শুনে পিং রেগে যায় আর সে তার সাথে আসা গুন্ডাদের দিয়ে জিয়ানের উপরে আক্রমণ করায়, কিন্তু জিয়ান যেমন তেমন করে তার জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। পিং তাকে ধরার অনেক চেষ্টা করে আর তখন তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে জিয়ান অনেক খুশি হয় আর তখন পিং তার বরফের শক্তির সাহায্যে জিয়ানের উপরে আক্রমণ করে। এর মানে পিং এবং নেজা আবারও জন্ম নিয়েছে। পিং জিয়ানের বাইকটা নিতে যায় আর তখন জিয়ানের বিড়াল তার উপরে আক্রমণ করে। পিং তার বরফের শক্তির সাহায্যে বিড়ালটাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এটা দেখে জিয়ানের অনেক রাগ হয় আর তার ভেতরে লুকিয়ে থাকা নেজার শক্তি বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে তার অগ্নিমূর্তি ধারণ করে পিং এর উপরে আক্রমণ করে। পিং এর হাতটা পুড়িয়ে দেয়। এটা দেখে পিং এবং তার বাকি সাথীরা এখান থেকে পালিয়ে যায়। যখন জিয়ানের চোখ খুলে তখন সে নিজেকে হসপিটালের বিছানা পায়। ডক্টর এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে জিয়ানের গায়ের ক্ষতগুলো খুব দ্রুত ঠিক হয়ে যাচ্ছে। এমন সময় জিয়ানের কাসার কথা মনে
মনে পড়ে যায়। সে কাসাকে দেখতে যায়। তখন ডক্টর জিয়ানকে জানায় যে কাসার পা গাড়ির সাহায্যে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তাই তার পাটা আমাদের কেটে ফেলতে হয়েছে। এটা শুনে জিয়ান অনেক রেগে যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য বের হয়ে পড়ে। তখন পিং এর বাবা ড্রাগন কিং সেখানে চলে আসে আর পিং এর ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপরে জিয়ানের বাইক তাকে ফিরিয়ে দেয়। তখন জিয়ান বলে, যদি আমার কাছে তুমি ক্ষমা পেতে চাও তাহলে তুমি তোমার ছেলের একটা পা কেটে ফেলো। এটা বলে সে তার বাইক নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে জিয়ানের ভাই তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু যায়। পিং এর বাবার অনেক রাগ হয় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, জিয়ানের খুব দ্রুত একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমি চাই না যে সব সময় সে আমার জন্য কোনো একটা থ্রেট হয়ে থাকুক। জিয়ানের ভাই তাকে বলে যে ড্রাগন কিং অনেক বেশি শক্তিশালী, আমরা তার বিরুদ্ধে কখনোই লড়াই করতে পারবো না। এমন সময় ড্রাগন কিং এর পাঠানো দুটো মনস্টার এদের উপর আক্রমণ করে দেয়। এরা জিয়ানের ভাইকে পেছনের দিকে একটা খাদের নিচে ফেলে দিতে চায়। এটা দেখে জিয়ান তার বাইক নিয়ে খুব দ্রুত তার ভাইয়ের দিকে ছুটতে শুরু করে আর যেমন তেমন করে তার ভাইকে উদ্ধার করে নিয়ে আসে। জিয়ান তার বাইকের স্পুল করে দিয়ে পাহাড়ের উপর দিয়ে জাম্প করে সেই মনস্টার গুলো জিয়ানের পিছু পিছু এখানে চলে এসেছে আর সুযোগ বুঝে তার উপরে আক্রমণ করতে শুরু করে। তখন জিয়ানের শক্তি বাইরে আসতে শুরু করে, যার ফলে সেই মনস্টার গুলো পুড়ে মারা যায়। তাদের মাঝে একটা মনস্টার বেঁচে যায় আর সে জিয়ানের উপরে আক্রমণ করে। তখন সেখানে একজন মাস্কম্যান এসে জিয়ানকে রক্ষা করে। জিয়ান এই লোকটাকে জিজ্ঞেস করে, তুমি আমার জীবন কেন বাঁচিয়েছো আর আমাকে নেঝা বলে কেন ডাকছো? তখন এই লোকটা জিয়ানকে বলে, তুমি যদি এর উত্তর চাও তাহলে আমার গোপন আস্তানায় চলে এসো। এরপরে জিয়ান তার আহত ভাইকে কোলে করে নিয়ে হসপিটালে এনে এডমিট করে দেয়। এরপরে সে তার বাইক নিয়ে মাস্কম্যানের গোপন আস্তানায় চলে যায়। এখানে অনেকগুলো ছোট ছোট বানর কাজ করছিল। জিয়ান মাস্কম্যানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে নেঝা বলে কেন ডাকছো? তখন মাস্কম্যান বলে, যখন তুমি ছোট ছিলে তখন তোমার বাবা তোমাকে নিশ্চয়ই ড্রাগন কিং এবং নেঝার ব্যাপারে অনেক গল্প শুনিয়েছিল আর তুমি সেই নেঝার পুনর্জন্ম, তাই তোমার শরীরের ভেতর থেকে আগুন বের হয়। নেঝার জন্ম শক্তিশালী আগুনের সাহায্যে হয়েছিল, তাই সে যে কোনো কিছু পুড়িয়ে ছাই করে ফেলতে পারে আর তুমিও সেই আগুনটা কন্ট্রোল করতে পারবে না। কিন্তু জিয়ান মাস্কম্যানের কথা একেবারেই বিশ্বাস করে না, তাই সেখান থেকে চলে যায়। ড্রাগন কিং যখন শুনে যে তার সব মানুষটা মারা গেছে তখন সে অনেক রেগে যায়। এমন সময় পিং তার বাবাকে জানায়, নেঝার অনেক শক্তি, কিন্তু আমি তাকে হারাতে পারবো। তখন ড্রাগন কিং পিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে তার ক্ষতটা দেখায়, যেটা একেবারেই পিং এর মতোই ছিল। ড্রাগন কিং পিংকে বলে, আমি একটা ড্রাগন হওয়া সত্ত্বেও এই ক্ষতটা 3000 বছর ধরে এরকমই রয়ে গেছে। এখন পর্যন্ত এটা ঠিক হয়নি, কারণ নেঝার কাছে অনেক ভয়াবহ শক্তি রয়েছে, যার ফলে সে যে কাউকেই মারতে পারে। এরপরে ড্রাগন কিং তার রেসিস্ট্যান্টকে জিয়ানকে মেরে ফেলতে বলে। জিয়ান যখন তার বাইক রিপেয়ার করছিল তখন তার আগের জন্মের ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে, যার ফলে তার শরীরে আগুন ধরে যায়। তাই সে আবারও মাস্কম্যানের কাছে আসে আর মাস্কম্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এই আগুনটা কন্ট্রোল করা শেখাবে? মাস্কম্যান জিয়ানের কথায় রাজি হয়ে যায় আর এর বদলে জিয়ানকে তার বাইকটা ঠিক করে দিতে বলে। মাস্কম্যান জিয়ানকে নিয়ে তার গ্যারেজে আসে আর বলে, তুমি আগুনের শক্তির সাহায্যে জন্ম নিয়েছিলে, কিন্তু তারপরেও তুমি একজন মানুষ আর এই আগুনের শক্তিটা কন্ট্রোল করার জন্য তোমাকে লোহার ব্যবহার করতে হবে। তুমি যদি লোহার ব্যবহার না করো তাহলে কিছু সময়ের মধ্যে তোমার শরীর এই আগুনের জন্য পুড়ে যাবে। তাই জিয়ান তার শরীরের জন্য একটা আয়রন স্যুট বানায়। মাস্কম্যান জিয়ানকে বলে, যেদিন তুমি আগুন কন্ট্রোল করা শিখে যাবে সেদিন থেকে তুমি বাতাস এবং সমুদ্রের গভীরেও জীবিত থাকতে পারবে। জিয়ান অনেক পরিশ্রম করে আর তখন মাস্কম্যান তাকে ফাইট শিখায়। অনেকদিন পরিশ্রম করার পরে জিয়ান তার আয়রন স্যুট বানিয়ে ফেলে। শুধু তাই না, সে আগুনের উপরেও কন্ট্রোল করতে শিখে যায়। অন্যদিকে তার কাসার অবস্থা দেখে অনেক খারাপ লাগে, তাই সে কাসার জন্য একটা আর্টিফিশিয়াল আধুনিক পা বানায়, যেটা সাহায্যে সে আবার আগের মতো চলাফেরা করতে পারবে। এরপরে মাস্কম্যান জিয়ানের পরীক্ষা নেয়, যেখানে এরা দুজন মারামারি করে আর এর ফলে মাস্কম্যানের মাস্ক খুলে যায় আর জিয়ান জানতে পারে যে মাস্কম্যান আসলে 3 কানওয়ালা একটা বানর। এমন সময় মাস্কম্যান জিয়ানকে রাগানোর চেষ্টা করে, যার ফলে জিয়ানের ভেতর থেকে নেঝার বিশাল রূপ বের হয়ে আসে, কিন্তু কিছু সময়ের মধ্যে সেটা আবারও মিলিয়ে যায়। জিয়ান আবারও তার শক্তিটাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই আর ফিরে আসে না। পরের দিন ডক্টর জিয়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু ড্রাগন কিং এর লোকেরা ডক্টরের উপরে আক্রমণ করে আর জিয়ান যেমন তেমন করে তাকে উদ্ধার করে। এরপরে ড্রাগন কিং এর অ্যাসিস্ট্যান্ট তার আসল রূপে এসে জিয়ানের উপরে আক্রমণ করে, যার ফলে জিয়ান অনেক দূরে গিয়ে পড়ে আর এরপরে জিয়ান তার নেঝার পাওয়ার অ্যাক্টিভেট করে সেই মনস্টারকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে জিয়ান তার ভাইকে দেখার জন্য যখন হসপিটালে আসে তখন ড্রাগন কিং এর লোকেরা তার উপরে আবারও আক্রমণ করে আর তখন জিয়ান বাইরে গিয়ে তাদের ট্রাক ডিস্ট্রয় করে দেয়। তখন একটা মেয়ে মনস্টার এখানে এসে জিয়ানকে অনেক স্পিডের সাহায্যে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জিয়ান তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর যখন সে হসপিটালে আবারও ফিরে আসে তখন দেখে সম্পূর্ণ হসপিটালটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। শুধু তাই না, জিয়ানের বাবা এখন অনেক আহত হয়ে গেছে, কারণ তার বুকের মধ্যে একটা রড ঢুকে গেছে। জিয়ান এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন জিয়ানের বাবা তাকে জানায়, আমি আগে থেকে জানতাম যে তোমার শরীরের মধ্যে কোনো একটা অদ্ভুত পাওয়ার আছে। এটা বলার সাথে সাথে সে জিয়ানের হাত ধরেই মারা যায়। এর ফলে জিয়ানের অনেক রাগ হয়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ড্রাগন কিং এর কাছে যায়। অন্যদিকে ড্রাগন কিং সেই মাস্কম্যানকে ডেকে আনে আর এখানে ড্রাগন কিং একটা ড্রাগনের সাহায্যে তার ড্রাগন পাল বানাচ্ছিল। এরা সবাই এই ম্যাজিক্যাল ক্রিয়েচার আর বাচ্চাটাকে ধরে রেখেছিল। ড্রাগন কিং মাস্কম্যানকে বলে, তুমি জিয়ানকে ট্রেন করেছিলে। এরপরে সেই মেয়ে মনস্টারটা সেই মাস্কম্যানের উপরে আক্রমণ করে একটা লাল রিবন দিয়ে তাকে বেঁধে ফেলে। তখন জিয়ান ড্রাগন কিং এর সব মনস্টারদের মারতে মারতে সেখানে পৌঁছে যায়, কিন্তু ড্রাগন কিং তাকেও সেই লাল রিবনের সাহায্যে বন্দি বানিয়ে ফেলে। তখন জিয়ান তার নেঝা পাওয়ার ব্যবহার করে, যার ফলে সেই রিবনও তাকে আটকে রাখতে পারে না। এটা দেখার সাথে সাথে ড্রাগন কিং তার সব সাথীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার ড্রাগন পাল এখনো তৈরি হয়নি। পিং তার বাবা ড্রাগন কিংকে বলে, আপনারা এখান থেকে চলে যান, আমি জিয়ানকে একাই মেরে ফেলতে পারবো। আর এটার জন্য ড্রাগন কিং রাজি হয়ে যায়। সে পিংকে বলে, আমাকে হতাশ করবে না। এরপরে দুজনের মধ্যে কঠিন লড়াই হয়, কিন্তু এখানে দেখে মনে হচ্ছিল যে জিয়ানের শক্তি পিং এর থেকেও অনেক বেশি। তাই পিং তার ড্রাগনের রূপে ফিরে আসে। এটা দেখে নেঝা অনেক রেগে যায় এবং সেও জিয়ানের শরীর থেকে বের হয়ে আসে। এরপরে সে পিংকে অনেক
মারতে থাকে এবং তার পিঠে আঘাত করে তার মেরুদণ্ড ভেঙে দেয়, এর ফলে পিং সেখানেই মারা যায়। এটা দেখে রোজি রেগে গিয়ে জিয়ানের উপরে আক্রমণ করে, কিন্তু মাস্কম্যান তাকে ধরে ফেলে। তখন রোজি নেজাকে বলে, তুমি অনেক খারাপ এবং স্বার্থপর, কারণ তুমি সবসময় তোমার কাছের মানুষ এবং বন্ধুদের বিপদে ফেলে চলে যাও। এরপরে রোজি নেজাকে তার আগের জন্মের কথা মনে করিয়ে দেয়, যেখানে নেজার জন্য অনেকগুলো মানুষের প্রাণ চলে গিয়েছিল। এটা শুনে জিয়ানের অনেক খারাপ লাগে। সে রোজিকে এখান থেকে চলে যেতে বলে। জিয়ান মাস্কম্যানকে জিজ্ঞেস করে, আমি যখন এতটাই খারাপ তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? মাস্কম্যান জিয়ানকে তার আসল পরিচয় দেয়। সে বলে, আমি হলাম মাঙ্কি কিং। এরপরে মাঙ্কি কিং জিয়ানকে সেই সুড়ঙ্গের কাছে নিয়ে আসে যেখান থেকে ড্রাগন কিং পালিয়ে গিয়েছিল, আর জনকে বলে এই সুড়ঙ্গটা সমুদ্রের গভীর দিয়ে ড্রাগন কিং এর মহল পর্যন্ত গিয়েছে, আর এখানে সে সবগুলো ড্রাগনকে বন্দি বানিয়ে রেখেছে। মাঙ্কি কিং জিয়ানকে এটাও বলে যে লাল রঙের ডিবন তোমার অস্ত্র ছিল, আর সেই অস্ত্রটা ড্রাগন কিং এর মহলে রাখা আছে, কিন্তু তুমি ড্রাগন কিং এর কোনো কিছুই করতে পারবে না, কারণ তোমার ভেতরে লুকানো নেজা তখনই বাইরে আসে যখন তুমি নিজের ব্যাপারে চিন্তা করো বা স্বার্থপর হয়ে যাও। তুমি যখন কারো কোনো হেল্প করতে চাও তখন সেটা কখনোই বাইরে আসে না। এর মানে এটাই দাঁড়ায় যে তুমি নেজার মতো একেবারেই নও। এসব কিছু বলে মাঙ্কি কিং এখান থেকে চলে যায়। এগুলো শুনে জিয়ানের অনেক মন খারাপ হয়। সে তার বাসায় ফিরে আসে এবং সে এবং তার ভাই তার বাবার কবরের পাশে এসে প্রেয়ার করে। এরপরে জিয়ান সেই সুড়ঙ্গের কাছে আসে এবং সে নেজাকে ডাকে। সে নেজাকে বলে, আমি আমার শহরকে বাঁচানোর জন্য যাচ্ছি। আমি জানি তুমি অনেক স্বার্থপর আর কখনোই আমাকে সাহায্য করবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। এটা বলার সাথে সাথে নেজা এখান থেকে হারিয়ে যায়। এরপরে জিয়ান সেই সুড়ঙ্গে লাফিয়ে পড়ে আর সে তার শক্তির সাহায্যে পানির মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল। তখন হঠাৎ করে একটা শার্ক জিয়ানের উপরে আক্রমণ করে। জিয়ান যেমন তেমন করে সেই শার্কটাকে বসে নিয়ে আসে। ড্রাগন কিং এর সমুদ্রের সৈনিকেরা তীর দিয়ে জিয়ানের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু জিয়ান একে একে সবাইকে মেরে ফেলে। এরপরে সে ড্রাগন কিং এর মহলে পৌঁছে যায় এবং সেই ক্রিয়েচারটাকে মুক্ত করে দিতে থাকে, আর এই ক্রিয়েচারটার বাচ্চাটাকে ড্রাগন কিং বন্দি বানিয়ে রেখেছিল। তখন এখানে ড্রাগন কিং চলে আসে আর জিয়ানের উপরে আক্রমণ করতে শুরু করে। ড্রাগন কিং এর কাছে ভ্যানমের মতো শক্তি ছিল, তাই সে এর মাধ্যমে জিয়ানকে ধরে ফেলে। তখন জিয়ানের অনেক রাগ হয় আর সে তার আগুনের শক্তির সাহায্যে ড্রাগন কিং এর বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। সে রোজিকেও মেরে ফেলে। এরপরে সে ড্রাগন কিং এর উপরে আক্রমণ করে তার আগুনের শক্তির সাহায্যে তাকে পুড়িয়ে মারতে শুরু করে, কিন্তু ড্রাগন কিং তার পাওয়ার ইউজ করে সেখান থেকে গায়েব হয়ে যায়। ড্রাগন কিং পাল গিলে ফেলে, যার ফলে তার শক্তি কয়েকশো গুণ বেড়ে যায়। এরপরে সে জিয়ানকে বলে, আমি এখানে থাকা সবগুলো ড্রাগনকে মুক্ত করে দেবো, যার ফলে ডুঙ্গাই শহরে অনেক বড় সুনামি আসবে এবং সম্পূর্ণ শহর ডুবে যাবে। ড্রাগন কিং এখানে বন্দী থাকা সবগুলো ড্রাগনকে মুক্ত করে দিতে শুরু করে। জিয়ান তার লাল রিবনের সাহায্যে ড্রাগন কিংকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে সেই রিবনটা ছিঁড়ে ফেলে, যার ফলে সবগুলো ড্রাগন মুক্ত হয়ে যায় এবং ডুঙ্গাই শহরের দিকে যেতে শুরু করে। ড্রাগনগুলো ডুঙ্গাই শহরে সুনামি নিয়ে আসে। এদিকে সুজু দেখে যে জিয়ান অনেক আহত হয়েছে আর তার সুটও ভেঙে গেছে। তখন ড্রাগন কিং জিয়ানের কাছে এসে বলে, তুমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ। এটা বলে সে জিয়ানকে আঘাত করতে শুরু করে। অন্যদিকে ডুঙ্গাই শহর সুনামের জন্য ডুবে যেতে থাকে। জিয়ান তার সুট ছাড়াই তার ভেতরে থাকা আগুনের শক্তিকে অ্যাক্টিভেট করে, যার ফলে ড্রাগন কিং পুড়ে মারা যায়, কিন্তু জিয়ানের শরীরও অনেক খারাপভাবে পুড়ে যায়, কারণ সে কোনো সুট ছাড়াই তার শক্তি ব্যবহার করেছে। অন্যদিকে সবগুলো ড্রাগন মিলে ডুঙ্গাই শহরের চারদিকে উঁচু উঁচু ঢেউ তৈরি করে, এর ফলে যে কোনো সময় ডুঙ্গাই শহর ডুবে যেতে পারে। তখন জিয়ান নেজাকে দেখতে পায় আর সে নেজাকে বলে, যেমন করেই হোক তুমি ডুঙ্গাই শহরকে রক্ষা করো, এজন্য তোমাকে তোমার অন্য হোস্ট খুঁজে নিতে হবে। তখন নেজা তার শক্তি ব্যবহার করে সেই রিবনটা আবারও জোড়া লাগাতে শুরু করে আর জিয়ানকে একটা নতুন স্যুট বানিয়ে দেয়, যার ফলে জিয়ান তার অস্ত্র পেয়ে যায়। আর এই অস্ত্রটা হলো সেই লাল রঙের রিবনটা, যেটার সাহায্যে জিয়ান সবগুলো ড্রাগনকে ধরে এবং তাদের মেরে ফেলে ডুঙ্গাই শহর আবারও বৃষ্টি হতে শুরু করে। জিয়ান এবং সুজু সমুদ্র থেকে বাইরে আসে। জিয়ান মাঙ্কি কিংকে বলে, আমি আমার অস্ত্র ফিরে পেয়েছি আর আমি এখন সম্পূর্ণভাবে নেজা হয়ে গেছি। এটা বলে সে বাইক নিয়ে এখান থেকে চলে যায় আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।